একটি ঘড়িতে ঘন্টার ধ্বনিগুলো বাজে, তাহলে 5টা ঘন্টার ধ্বনি বাজার জন্য সময় দরকার হয় 5 সেকেন্ড। তাহলে বলো তো 8টা ঘন্টার ধ্বনি বাজার জন্য কত সেকেন্ড সময় দরকার হবে? ঐকিক নিয়মের অঙ্ক। তো এটা কি কোনো কঠিন অঙ্ক হলো? 5টাতে 5 সেকেন্ড হলে 8টাতে 8 সেকেন্ড হবে, একদম সহজ। কিন্তু না, উত্তরটা ভুল হলো। সঠিক উত্তরে কিভাবে পৌঁছাবো? একটি গাড়ির চাকা যখন ঘোরে তখন ঘুরতে ঘুরতে কিছু দূরত্ব অতিক্রম করে। তাহলে একটা গাড়ির চাকার পরিধি আমি যদি জানি, তাহলে একবার পাক খেলে সেই পরিধি যতটা ততটা দূরত্ব যাবে। তো এবার বলা হলো যে একটা নির্দিষ্ট দূরত্ব গাড়িটি গেল, তার চাকা 50 বার ঘুরলো, তাহলে ওই চাকা যদি 70 বার ঘুরতো কত দূরত্ব যেতে পারতো? তো ঘাবড়ানোর কিছু নেই, গাড়ির চাকা গোলাকার, তার পরিধি এবং এই পরিধির অঙ্ক আমি কি পারবো? হ্যাঁ পারবো, একদম সহজ। ঐকিক নিয়মে সমাধান করতে হয়। একটা সমস্যায় বলা হলো 55 টাকা দামের 20টা গেঞ্জির পরিবর্তে যদি 110 টাকা দামের টুপি কেনা হয়, কয়টা টুপি পাওয়া যাবে? তাহলে একটার পরিবর্তে আর একটা, একটার দাম আর একটার দাম আলাদা, এটা তাহলে ঐকিক নিয়মের অঙ্ক হতে পারে না। কিন্তু আমরা দেখব যে এটাও ঐকিক নিয়মের অঙ্ক। একটা খুচরো জিনিস কিনলে যে দাম হয়, দেখা গেল 4টের সেট বা 12টায় ডজন, এই ডজন দরে বা সেট ধরে কিনলে কিছুটা কম দামে পাওয়া যায়। এবার বলা হলো যে 4টের সেটে যদি কেনা হয়, তাহলে 4টে 8টা 12টা 16টা এইভাবে কিনতে হয়। যদি আমি 16টা না কিনে 17টা কিনি, তাহলে একটা জটিলতার সৃষ্টি হবে। একটার দাম বেশি, আবার 4টের সেটের দাম কম হয়। এক্ষেত্রে এই জটিলতাকে ওভারকাম করতে হবে, ঐকিক নিয়মের সাহায্যেই এই ধরনের সমস্যার সমাধান করতে হবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস, নিশ্চিত নবোদয় বই থেকে অষ্টম অধ্যায় ঐকিক নিয়ম। তো আজকে আমরা ঐকিক নিয়ম অধ্যায়ের 71 দাগ থেকে 100 দাগ পর্যন্ত যে সমস্যাগুলি আছে, ওই সমস্যাগুলির সমাধান করব। দেখব বিভিন্ন জটিলতায় পরিপূর্ণ সমস্যাগুলিকে কিভাবে বারবার সমস্যা পড়ে বুঝে নিতে হয় এবং তারপর নির্দিষ্ট ওয়েতে গিয়ে সমস্যার সমাধান করতে হয় এবং সঠিক উত্তরে পৌঁছাতে হয়। তাহলে আমরা যাব আমাদের বইয়ের পাতায়, 71 দাগ থেকে শুরু করব, 100 দাগ পর্যন্ত আমরা সমস্যার সমাধান করব। বোর্ডে সমস্যার সমাধান আমি যেভাবে করব, তোমরা খাতাতে সিডব্লিউ সেইভাবেই টুকে নেবে এবং ক্লাসের শেষে আমি যে এইচডব্লিউ দেব, এইচডব্লিউ গুলিকে খাতায় ফ্রেশ ভাবে করতে হবে। তাহলে চলো আর সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের বইয়ের পাতায় এবং বোর্ডে আমরা অঙ্ক করতে শুরু করি। জেএনবিএসটি ম্যাথ ক্লাস, নিশ্চিত নবোদয় বই, নিশ্চিত নবোদয় বইয়ের অষ্টম অধ্যায় ঐকিক নিয়ম। ঐকিক নিয়মের উপরে আজকে আমরা 71 দাগ থেকে শুরু করে 100 দাগ পর্যন্ত যে 30টি সমস্যা রয়েছে, এই 30টি সমস্যার সমাধান দেখব। ক্লাস নম্বর 37, অর্থাৎ নিশ্চিত নবোদয় বইয়ের উপরে আজকে আমরা 37 নম্বর ক্লাসে রয়েছি। তো আমরা চলে যাব সরাসরি সমস্যাতে। 71 দাগের সমস্যায় কি আছে দেখো, 5টি সাবানের ওজন 250 গ্রাম এবং আয়তন 4000 সিসি। 1 ঘনমিটার একটি বাক্সে ওই মাপের সাবান ভর্তি করলে ওর ওজন কত হবে? এক্ষেত্রে তুমি প্রথমেই ভাবতে পারো যে এখানে আমরা আয়তন পাচ্ছি, সিসি পাচ্ছি, গ্রাম পাচ্ছি, ঘনমিটার পাচ্ছি, তাহলে এই সমস্যার সমাধান তো আমি পারবো না। পারবে, কিভাবে করবে দেখো, এখানে জাস্ট আমাদের একটু মনে রাখতে হবে কি, আমরা মনে রাখবো এই যে সিসি আর ঘনমিটার এর মধ্যে সম্পর্কটা কি, ঘনমিটার আর সিসি এর মধ্যে সম্পর্ক কি। তাহলে দেখো 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার? 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, এটা মনে থাকলেই হবে আমাদের। এবার কি করব, 1 মিটার, তাহলে 1 মিটার গুণ 1 মিটার গুণ 1 মিটার সমান সমান কত হয়? 1 ঘনমিটার। 1 ঘনমিটার এইটাতে হয়। এবার সিসিতে চলে যাব, তাহলে এত সেমি, এখানে 1 মিটার গুণ 1 মিটার, তাহলে 100 সেমি
100 সেমি গুণ 100 সেমি, আবার গুণ 100 সেমি, এইখানে গুণ করে দাও। সব 100 সেমি গুলোকে গুণ করে দিলে কি হলো, 1 মিটারে 100 সেমি, 1 মিটারে 100 সেমি, 1 মিটারে 100 সেমি। তাহলে 1 ঘনমিটারে কত হচ্ছে? 2 শূন্য, 4 শূন্য, 6 শূন্য ঘন সেমি বা সিসি। তাহলে 1 ঘনমিটারে এত সিসি, এইটা আমরা জেনে গেলাম। এবার কি বলছে যে 4000 সিসির জন্য যে আয়তনের সাবান রাখা যায় তার ওজন হয় 250 গ্রাম। তাহলে 1 ঘনমিটারে যে সাবান রাখা হয় তার ওজন কত কেজি হবে? তাহলে ঠিক আছে, আমরা সমাধানে কি করব, সমাধানে চলে এসেছি। এই জায়গাটা আমরা করেও নিতে পারি, অথবা আমরা জানি বলেও লিখতে পারি। এই যে যে জায়গাটা আমরা বুঝলাম, এই বুঝে নেওয়ার জায়গাটা আমরা এক লাইনে লিখতে পারি। কি লিখতে পারি? এটাকে আমরা যখন অঙ্কের সমাধানে যাব, সমাধানে এসে আমরা লিখবো যে আমরা জানি। এখানে তুমি এক লাইনে যদি বলো যে আমরা জানি যে 1 ঘনমিটার 1 ঘনমিটার সমান সমান 2 শূন্য, 4 শূন্য, 6 শূন্য সিসি। এটা যদি তুমি এক লাইনে লিখে নাও তাহলে সমস্যার সমাধান করতে অনেক সুবিধা হবে। এবার আসবো যে 4000 সিসি আয়তনে আয়তনে সিডাব্লিউ চলছে তোমার, সিডাব্লিউ নোট ডাউন করতে হবে। আয়তনের সাবানের ওজন সমান সমান 250 গ্রাম। আর 1 সিসি আয়তনের সাবানের ওজন সমান সমান 250 ভাগ 4000 গ্রাম। আর 2 শূন্য, 4 শূন্য, 6 শূন্য এত সিসি আয়তনের সাবানের ওজন 250 ভাগ 4000 ইন্টু 2 শূন্য, 4 শূন্য, 6 শূন্য। এবার আমরা এটাকে শর্ট করব। 3টে শূন্য, এখান থেকে 3টে শূন্য কাটলাম, তাহলে কি থাকলো? 4। 4 দিয়ে আমরা যদি 2 দিয়ে কাটি, 2 দুগুণী 4, 2 দিয়ে কাটলে 125। আর এখানে 2 দিয়ে 100কে কাটলে 50 হয়। তাহলে 5 5 25, 5 দুগুণী 10 আর 2 12, 5 কে 5 আর 1 6, 625 এত গ্রাম। আমরা কিন্তু গ্রামে ছিলাম, এখানে কেজিতে এখনো যায়নি। কেজিতে গেলে কি করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়। 1000 দিয়ে ভাগ করার অর্থ এখান থেকে দশমিক বিন্দু 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তাহলে 6.250 কেজি। তাহলে তোমার উত্তর কি চেয়েছে? এখানে তোমার উত্তর চেয়েছে যে 1 ঘনমিটার একটি বাক্সে ওই মাপের সাবান ভর্তি করলে ওর ওজন কত হবে? তাহলে সুতরাং উত্তরে আমরা লিখব 1 ঘনমিটারের সাবানের ওজন সমান সমান 6.250 কেজি। এই তোমার উত্তর। এই পর্যন্ত আসলে তোমার অঙ্ক একদম সঠিক হলো। তাহলে আমরা যে সমস্যাটিকে দেখলাম সেই সমস্যার পুরোটা এইভাবে যদি আমরা করতে পারি, আমার উত্তর পর্যন্ত আমি পৌঁছাতে পারবো। যাব আমরা পরবর্তী সমস্যা 72 দাগে। 72 দাগের অঙ্কটি পড়ো। 397টি মার্বেল পাথরের দাম 24,217 টাকা হলে 5টির দাম কত? একদম সহজ। এটা তোমার জন্য HW থাকবে। এই ধরনের সমস্যা আমরা আগেও করেছি। তাহলে কি করব? 397টি মার্বেলের দাম 24,217 টাকা পুরো লিখে করবে। এই জায়গাটায় লিখে লিখে সিডাব্লিউ করবে। HW CW দুটোই তোমার থাকলো, লিখে লিখে করবে। একটির দাম কত? 24217 ভাগ 397। 5টির দাম কত? 24217 বাই 397
ইন্টু 5, এত টাকা। এবার সরল করবে, সরল করার পরে উত্তর লিখবে, উত্তর লিখবে পাঁচটির দাম এত টাকা। এই পর্যন্ত তোমাকে করতে হবে। এই অঙ্কটা আমরা আগেও এই অধ্যায়ে বারংবার করেছি, সেজন্য এটাকে তোমার নিজের করার জন্য আমি দিলাম। যাব পরবর্তী সমস্যা 73 দাগে, যে 997টি লেবুর দাম এত টাকা হলে 21টির দাম কত। এক্ষেত্রে টোটালটাই সিডাব্লিউ তুমি নিজে নিজে করো এবং লিখে লিখে করো, সম্পূর্ণ লিখে করবে, এখানে সম্পূর্ণ লিখে করো। তাহলে যাব পরবর্তী সমস্যায়। 75 টাকা দামের, দেখো 75 টাকা দামের 25টি গেঞ্জির পরিবর্তে 125 টাকা দামের কয়টি জুতো কেনা যাবে। কিরকম হলো, 75 টাকা দামের 25টি গেঞ্জির পরিবর্তে 125 টাকা দামের কয়টি জুতো কেনা যাবে। তাহলে আমরা একে ঐকিক নিয়মেও করতে পারি বা অন্যভাবেও করতে পারি, দুই ভাবেই দেখে নিই। প্রথম ভাবটা কি, ঐকিক নিয়ম ছাড়া কিভাবে করা যায়। 75, দেখো 75 টাকা দামের 25টি গেঞ্জির দাম বের করো। 25টি গেঞ্জির দাম কত হয়, একটার দাম 75 টাকা, 25টার দাম গুণ 25, এত টাকা হয়। গুণটা করব না, গুণটা করলেই আমার সময় নষ্ট হবে। এবার কি করব, যে 125 টাকা দামের কয়টি জুতো কেনা যাবে। তাহলে 125 টাকায় পাওয়া যায়, 125 টাকায় পাওয়া যায় একটি একটি জুতো। 1 টাকায় কয়টা জুতো পাওয়া যাবে, কম পাওয়া যাবে, 1/125টি জুতো পাওয়া যাবে। আর 75 গুণ 25 টাকায় এই পুরো টাকাটায় কি পাওয়া যাবে, 1/125 ইন্টু, উপরে নিয়ে গেলাম 75 ইন্টু 25, এতটি পাওয়া যাবে। এবার এটাকে আমরা কাটি, 25 দিয়ে কাটলে 5 25 125, 5 দিয়ে কাটলে 5 15 75 সমান সমান 15টি, 15টি পাওয়া যাবে। তাহলে 125 টাকা দামের কয়টি জুতো কেনা যাবে। সুতরাং আমরা লিখতে পারি 125 টাকা দামের 15টি জুতো কেনা যাবে, 15টি জুতো কেনা যাবে। এরপর আসবো এই সমস্যাটিকে আমরা অন্য কিভাবে করতে পারি। সম্পূর্ণতই ঐকিক নিয়মের মাধ্যমে এই সমস্যার সমাধান আমরা করতে পারি কিভাবে। এইটা হয়ে গেল, এইটা তোমার লেখা হয়েছে, এইটা কমপ্লিট করলে এর নিচে চলে আসো। এবার দেখো সম্পূর্ণ তো ঐকিক নিয়মে করব, তবে সেই জায়গাটা বুঝে নিতে হবে তোমাকে, সমস্যা সমাধানে যাওয়ার আগে বুঝে নিতে হবে। 75 টাকা যদি দাম হয় তাহলে 25টি পাওয়া যায়, আর 125 টাকা দাম হলে কয়টি পাওয়া যায়। তাহলে দেখো লেখাটা কি লিখছি, 75 টাকা দামের দ্রব্য পাওয়া যায় কয়টি। আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে 75 টাকা দামের দ্রব্য পাওয়া যায় 25টি। যদি 1 টাকা দামের দ্রব্য আমি কিনি তাহলে কয়টা পাওয়া যাবে, 25/75টি, তাই তো? না, তাই নয়, বারংবার একটাই ভুল হয় তোমাদের, একে আসলেই শুধু ভাগ হবে কেন। এই জায়গাটায় ঐকিক নিয়মের এই জায়গাটার কথাই তো আমি বারবার বলি, যে একে আসলেই ভাগ করব কেন। একে আসার সাথে সাথে মাথার মধ্যে কাজ করতে হবে, বাড়লো না কমলো। দেখো একটা জিনিসের দাম যদি 75 টাকা হয়, তাহলে আমার কাছে যে টাকা রয়েছে সেই টাকা দিয়ে আমি 25টা দ্রব্য কিনতে পারবো। যদি এক একটা দ্রব্যের দাম 75 টাকা না হয়ে মাত্র 1 টাকা করে হয়, তাহলে আমি আরো অনেকগুলো দ্রব্য কিনতে পারবো আমার কাছে যে টাকা আছে সেই টাকায়। তো তখন আমি কি করব, আমার কাছে টাকার পরিমাণ যা আছে
তাতে আমি 75 টাকা করে হলে যদি 25টা পেতাম, আর যদি 1 টাকা করে হয় তাহলে তার থেকে 75 গুণ বেশি পাবো, এতটি পাবো। আবার 1 টাকার পরিবর্তে যদি 125 টাকা করে দাম হয় তাহলে আবার কম পাবো। 1 টাকা করে কতগুলো পাচ্ছিলাম, 25 গুণ 75 এতটি পাচ্ছিলাম, তার তুলনায় 125 ভাগের 1 ভাগ এই কয়টি পাবো। তাহলে এইবার তুমি কেটে দেখো কত হয়। 25 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 5 15 75 সমান সমান 15টি। উত্তর লিখবে, উত্তরটা নিজে লিখবে, 15টি পাবো। তাহলে এটা হলো সম্পূর্ণতই ঐকিক নিয়মে সমাধান। আর আগে যেটা করলাম সেখানে ঐকিক নিয়ম ব্যবহার করেছি, সঙ্গে গুণ আকারে সেটাকে বসিয়ে দিয়েছি। এটা একবারে সমাধান হয়ে গেল। এবার যাব পরবর্তী সমস্যা 75 দাগে। 55 টাকা দামের 20টি গেঞ্জির পরিবর্তে 110 টাকা দামের কয়টি টুপি কেনা যাবে? তাহলে এই সমস্যার সমাধান সিডব্লিউ থাকছে, তুমি এখনই বসে নিজে নিজে করবে, এক্ষুনি করতে হবে। সিডব্লিউ জমা করার সময় তোমাকে জমা করতে হবে, ঠিক আগের অঙ্কটার মতো, 74 দাগের অঙ্কের মতো। এটা যাব পরবর্তী সমস্যা 76 দাগে। অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটি উপন্যাসে 288 পৃষ্ঠা আছে, প্রতিটি পৃষ্ঠায় 30টি করে লাইন আছে, প্রতিটি লাইনে 14টি করে শব্দের সমাহার আছে, অর্থাৎ 14টি করে শব্দ আছে। ওই উপন্যাসের 38 পৃষ্ঠা থেকে 62 পৃষ্ঠা পর্যন্ত কতগুলি শব্দ আছে? তো এই জায়গাতে আমাকে কি করতে হবে? এই জায়গাতে আমাকে প্রথমে এই 38 পৃষ্ঠা থেকে 62 পৃষ্ঠা এই জায়গাটা আগে লিখতে হবে। কি লিখবো? 38 পৃষ্ঠা থেকে 38 পৃষ্ঠা থেকে 62 পৃষ্ঠা পর্যন্ত কতগুলো পৃষ্ঠা আছে, কতগুলো পাতা আছে পর্যন্ত পৃষ্ঠা সংখ্যা কত হয়? পৃষ্ঠা সংখ্যা সমান সমান কি করতে হয় জানো? 62 মাইনাস 38-এর আগের সংখ্যাটা বিয়োগ করতে হয়। এটা আমরা আমাদের নিশ্চিত নবোদয় বই বা আমাদের বিভিন্ন ভিডিও ক্লাসে আমরা আগে শিখে নিয়েছি যে 32-এর থেকে, এই 38-এর থেকে শুরু করে 62 পর্যন্ত যদি যাই তাহলে কতগুলি সংখ্যা হয়। 38কে যেহেতু ধরে নিয়েছি তাহলে তার আগে কতগুলো সংখ্যা ছিল? 37টা। 38-এর আগে 37টা সংখ্যা আছে, তাকে 62 থেকে বাদ দিয়ে দাও, তাহলে কি হচ্ছে? 38 থেকে শুরু করে 62 পর্যন্ত কটা সেটা পাওয়া যাবে। তাহলে 7 5 25টি পৃষ্ঠা আছে। কটা পৃষ্ঠা হলো? 25টি পৃষ্ঠা হলো। আচ্ছা, এক একটা পৃষ্ঠাতে 30টি করে লাইন আছে। তাহলে এই যে 25টা পৃষ্ঠা হলো, 25টি পৃষ্ঠাতে 25টি পৃষ্ঠাতে লাইন আছে কয়টা? লাইন আছে সমান সমান 25টা গুণ 30টা করে লাইন রয়েছে এক একটা পৃষ্ঠায়, 30, এতটি লাইন আছে। সমান সমান কত হচ্ছে? গুণটা আমি একটু পরেই করি। এবার 25টি পৃষ্ঠাতে লাইন আছে এই কটা, আবার 2 5 ইন্টু 30 লাইনে, এতগুলো লাইনে শব্দ আছে কয়টা? শব্দ আছে সমান সমান 2 5 ইন্টু 30 ইন্টু 14, এক একটা লাইনে 14টি করে শব্দ আছে, এতটি শব্দ আছে। এবার তুমি গুণ করো। তাহলে তোমার পৃষ্ঠা কতগুলো ছিল? তুমি 25টা পৃষ্ঠা ছিল, তাই তো? নিজে করো, এটুকু নিজে করো, এক্ষুনি করো, কুইক। আমি তোমাকে সময় দিলাম, এই সময়ের মধ্যে করো, আমি করার আগে তোমাকে করতে হবে। তাহলে পৃষ্ঠা ছিল 62, তার থেকে আমি 37 পৃষ্ঠা বিয়োগ করলে হলো 25টা লাইন, 25টা পৃষ্ঠা হলো, 25টা পৃষ্ঠাতে লাইন আছে 30টা করে এক এক পৃষ্ঠায়, 750টা হলো, 750টাতে 14টা করে যদি হয় 10,500। আমার উত্তর বেরোচ্ছে 10,500টি শব্দ আছে। সুতরাং উত্তর কি লিখবো? যে 38 পৃষ্ঠা থেকে 38 পৃষ্ঠা থেকে
62 পৃষ্ঠা পর্যন্ত মোট 10,500টি শব্দ আছে। এই পর্যন্ত করব। এখানে কিন্তু ঐকিক নিয়মের সরাসরি ব্যবহার পেলাম না। ঠিক আছে, তারপরে এই অঙ্কটাকে এই চ্যাপ্টারে আমি রেখেছি। এই অঙ্কটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সেজন্য যাব পরবর্তী সমস্যা 77 দাগে। 16টা আপেলের দাম 224 টাকা। বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় 67 জন অংশগ্রহণকারীর জন্য একটি করে আপেল বরাদ্দ করা হলো। 13 জন অংশগ্রহণকারী অনুপস্থিত থাকায় কত টাকার আপেল ফেরত দিতে হবে? অর্থাৎ অঙ্কটা পড়ার পরে তুমি সম্পূর্ণ অঙ্কটার সমাধান করতে গেলে তোমার কাছে যে সময় লাগবে সেই সময়টাকে ব্যয় না করে তুমি যদি অঙ্কটাকে আরো কয়েকবার পড়ো, পড়ার পরে তুমি যদি বুঝতে পারো কোনটুকু করলে তোমার হয়ে যাচ্ছে, তাহলে অনেক কম সময়ে তুমি সমস্যার সমাধান করতে পারবে। তাহলে এখানে আমরা সমাধানে এসে কি করব? 16টা আপেলের দাম, এখানে আমি যে এইটুকু আগে লিখে রাখি, 16টা আপেলের দাম, 16টি আপেলের দাম 224 টাকা। এবার 67 জন অংশগ্রহণকারী, তার এক একটা করে আপেলের কি হচ্ছে, 67টা আপেল দরকার হচ্ছে। এবার 16টা আপেলের দাম হচ্ছে জানা, সেখান থেকে 67টা আপেলের দাম বের করব। তার থেকে আবার 13 জন আসেনি, 13টা আপেল আমি ব্যবহার করিনি, 13টা আপেল ফেরত দেব। তাহলে 67টা কেন দরকার আমার চেয়েছে 13 জন অংশ, এই জায়গাটা আবার পড়ো, 13 জন অংশগ্রহণকারী অনুপস্থিত থাকায় তাদের আপেল ফেরত দেওয়া হয়েছে। কত টাকার আপেল ফেরত দিতে হবে? তাহলে আপেল ফেরত যাবে কয়টা? এখানে লেখো, আপেল ফেরত যাবে, আপেল ফেরত যাবে কতগুলো? 13টি। এই 13টি আপেলের দাম যা, সেই টাকাটা। তাহলে কত টাকার আপেল ফেরত যাচ্ছে? 13টা আপেলের যা দাম হয় সেইটা। তাহলে এবার আমরা কি করব? এই যে 13টি আপেল ফেরত যাবে, এটাকে যদি উপরের লাইনে লিখতে পারতাম খুবই ভালো হতো, দরকার নেই। তাহলে আমরা এখানে লিখি 16টি আপেলের দাম, আর একবার লিখতে হচ্ছে এই আর কি, দুবার লিখতে হচ্ছে। আপেলের দাম সমান সমান 224 টাকা। একটি আপেলের দাম কত? 224 বাই 16 টাকা। একটি আপেলের যা দাম, তার তুলনায় 13টি আপেলের দাম অনেক বেশি। 224 ইন্টু 13 ভাগ 16 টাকা। এই কাটাকাটিটা নিজে করো। 2 দিয়ে কাটলে 8 হয়, 2 দিয়ে কাটলে 1 1 2 হয়, 2 দিয়ে কাটলে 4 হয়, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 56 হয়। 4 14 56, তাহলে এখানে কাটলে হয় 14। তাহলে এখানে কত পাচ্ছি? 14 গুণ 13, এত টাকা। তাহলে 4 13 52, 52 2, হাতে 5 রেখে দিলাম, 13 কে 13 আর 5 18, 182 টাকা। এবার উত্তর লিখতে হবে। সুতরাং কত টাকার আপেল ফেরত দিতে হবে? এই জায়গাটা পড়ো, কত টাকার আপেল ফেরত দিতে হবে? তাহলে 182 টাকার আপেল ফেরত দিতে হবে, ফেরত দিতে হবে। দেখেছো? তাহলে এইখানে এই যে কাটাকাটিটা আমি করলাম, এই কাটাকাটিটা তোমাকেও আমি করতে বলেছি। তাহলে 224 ইন্টু 13 ভাগ 16, 182 টাকা। একদম সঠিক উত্তর হয়েছে। এই পর্যন্ত আমাদের উত্তর করলে আমাদের অঙ্কটা একদম পারফেক্ট হবে। যাব আমরা পরবর্তী সমস্যা। কত দাগ? পরবর্তী সমস্যা হচ্ছে 78 দাগে যাব। আজ বাজারে কমলা লেবুর দাম 4 টাকা পার কেজি। অর্থাৎ এই জায়গাটার অর্থটা আগে একটু বুঝে নিই। প্রতি কেজি, এটার দাম প্রতি কেজি 4 টাকা করে বৃদ্ধি পেয়েছে। তাহলে 4 টাকা করে কেজি প্রতি 4 টাকা করে দাম বৃদ্ধি পেল।
25 কেজি লেবুর দাম হয়েছে 1850 টাকা। মূল্য বৃদ্ধির আগে 12 কেজি লেবুর দাম কত ছিল? তাহলে এখানে ঐকিক নিয়মের ধারণাকে প্রয়োগ করা যায়, আবার অন্যভাবেও সমস্যাটি সমাধান করা যায়। তাহলে দেখো 4 টাকা করে কেজিতে বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা বলতে পারি 25 কেজি লেবুতে দাম কত টাকা বেড়েছে? তাহলে 1 কেজি, ঐকিক নিয়মে করছি, 1 কেজি লেবুর দাম, 1 কেজি লেবুর দাম বেড়েছে, এই কথাটা লিখে নাও, বেড়েছে সমান সমান কত টাকা হলো? 1 কেজি 4 টাকা করে বেড়েছে, এই জায়গাটা লেখা আছে। তাহলে 25 কেজি লেবু ছিল, 25 কেজি, তাহলে 25 কেজি লেবুর দাম বেড়েছে কত? 25 × 4 সমান সমান 100 টাকা। তাহলে মূল্য বৃদ্ধি হয়ে দাম হয়েছে কত? 1850 টাকা। তাহলে মূল্য যদি বৃদ্ধি না হতো তাহলে কত হতো? মূল্য বৃদ্ধির আগে 25 কেজি লেবুর দাম কত ছিল? কেউ বলতে পারবে? মূল্য বৃদ্ধি হয়ে দাম হয়েছে 1850 টাকা, আর তার আগে ছিল 100 টাকা কম, এইটা 1750 টাকা। মূল্যটা তো বেড়েছে 100 টাকা। তাহলে মূল্য বৃদ্ধির আগে 1 কেজি লেবুর দাম কত ছিল? বিয়োগফলটা একবারে করে দিলাম, 1750 ভাগ 25, এত টাকা, এই টাকাটা দাম ছিল। মূল্য বৃদ্ধির আগে 12 কেজি, এখানে প্রশ্নে চেয়েছে 12 কেজি, 12 কেজি লেবুর দাম কত ছিল? 1750 ভাগ 25, এটা ছিল 1 কেজির দাম, 12 দিয়ে গুণ করলে হয়ে গেল 12 কেজি। তাহলে এখানে 25-কে 5 দিয়ে কাটলে 5 হয়, এটাকে 5 দিয়ে কাটলে 3 × 5 = 15, 2 5 × 5 = 25, 350, 5 দিয়ে কাটলে 5 × 7 = 35, তাহলে 7 × 12 = 84, এত টাকা, 840 টাকা। তাহলে মূল্য বৃদ্ধির আগে 12 কেজি লেবুর দাম কত ছিল? 840 টাকা। তাহলে এবার উত্তরটা লিখতে হবে। উত্তর লেখো যে মূল্য বৃদ্ধির আগে 12 কেজি লেবুর দাম ছিল 840 টাকা। এই যে যে এখানে কাটাকাটিটা করা হলো, এইটাকে সিডাব্লিউর মধ্যে তুমি আরো একবার ভালো করে চেক করে নাও। কোনো রকম কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। ক্যালকুলেটর ব্যবহার করলে কিন্তু তুমি পরীক্ষার হলে গিয়ে বাধাপ্রাপ্ত হবে। 1850 ব্যাক ক্যালকুলেশন করছি আমি, দেখো 1850 তাকে ভাগ করে দিলাম 25 দিয়ে, 74 টাকা হলো। 74 টাকা 1 কেজির দাম হলো, তার থেকে 4 টাকা বিয়োগ করে 70 টাকা হলো। এক কেজি লেবুর দাম বর্তমানে 74 টাকার আগে ছিল 70 টাকা। সেই রকম 12 কেজি লেবুর দাম কত হয়? 840 টাকা। আমি ব্যাক ক্যালকুলেশন করে দেখলাম, তাহলে আমার যে উত্তরটা বেরিয়েছে 840 টাকা, একদম সঠিক উত্তর বেরিয়েছে। তাহলে আমি পরবর্তী যে সমস্যা সেখানে যেতে পারি। এখানে 840 টাকা বেরিয়েছিল, এই পর্যন্ত থাকলো। পরবর্তী সমস্যা কি বলছে? 79 দাগে, 15 কেজি আমের পরিবর্তে 18 কেজি পেয়ারা কিনলে 15 টাকা আরো হাতে থাকে। 5 কেজি পেয়ারার দাম 150 টাকা হলে 25 কেজি আমের দাম কত? তাহলে এই জায়গাটাতে একটা জটিলতার সৃষ্টি হয়েছে, কিন্তু আমি সমাধানে যাবার জন্য 5 কেজি পেয়ারার দামটা পেয়ে গেছি। এখানে তাহলে প্রথমে আমি লিখি 5 কেজি, 5 কেজি পেয়ারার দাম, বাকি অঙ্ক পরে বুঝবো। 5 কেজি পেয়ারার দাম, 5 কেজি পেয়ারার দাম কত টাকা? 150 টাকা। তাহলে 1 কেজি পেয়ারার দাম কত? 1 কেজি পেয়ারার দাম 150 ভাগ 5, তাহলে 30 টাকা। এই পর্যন্ত লেখা থাকলো। তাহলে 15 কেজি আমের পরিবর্তে 18 কেজি পেয়ারা, তাহলে এখানে আমাকে 18 কেজি পেয়ারার দামটা বের করতে হবে। 18 কেজি পেয়ারার দাম আমি পরে আবার অঙ্কটা বুঝিয়ে বলছি। দেখো 18 কেজি পেয়ারার দাম একবারে ওখানে 30 করে ফেলেছি, যেহেতু থাক 30 × 18, 3 × 18,
54, 540 টাকা। তাহলে আমি এই 540 টাকা দিয়ে যদি পেয়ারা কিনি, কত কেজি পেয়ারা পাবো? এইখানে দেখো 18 কেজি পেয়ারা পাবো। 18 কেজি পেয়ারা কিনতে গেলে আমার দাম কত পড়বে? 540 টাকা। এই 540 টাকা দিয়ে পেয়ারা কেনার পরে হাতে আমার কাছে আরো 15 টাকা থাকে, অর্থাৎ আমার হাতে 15 টাকা আছে। এখানে লিখে রাখি, যেহেতু, এখানে যেহেতু লিখতে হবে, যেহেতু 15 টাকা হাতে আছে, যেহেতু 15 টাকা হাতে আছে, সুতরাং বলতে পারি 15 কেজি, 15 কেজি আমের দাম, 15 কেজি আমের দাম কত হবে? এই 540 টাকা আর এই হাতের টাকা, এই দুটোকে একত্রিত করলে তবেই আমি 15 কেজি আম পাবো। কারণ কি বলেছে আবার বোঝো, 15 কেজি, 15 কেজি আমের পরিবর্তে, এই জায়গাটা লক্ষ্য করতে হবে একটু ভালো করে, 15 কেজি আমের পরিবর্তে 18 কেজি পেয়ারা কিনলাম 540 টাকা দিয়ে, তাতে আমার হাতে আরো 15 টাকা থাকলো। অর্থাৎ এই 15 কেজি আমের যা দাম, সেই দামটা কত? এই 540 টাকা প্লাস এই হাতের 15 টাকা, এই দুটোকে একত্রিত করলে তবেই কিন্তু আমি এই আমটা কিনতে পারবো, এই আমটা কিনতে পারবো। তাহলে এবার আসা যাক, 15 কেজি আমের দাম কত? 540 প্লাস ওই 15 টাকা, 555 টাকা। এটা হচ্ছে 15 কেজি আমের দাম। তাহলে 25 কেজি আমের দাম কত? তাহলে এবার আমরা চলে আসব, 1 কেজি আমের দাম সমান সমান 555 ভাগ 15। আর 25 কেজি আমের দাম কত? 25 কেজি আমের দাম 555 ভাগ 15, তার সঙ্গে 25 গুণ করে দাও, এত টাকা। তাহলে এবার আমরা সরলীকৃত রূপে যাই, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 111, 3 দিয়ে কাটলে, 3 দিয়ে এটারে কাটা যায়, 3 তিরিককে 9, 3 সাতা 21, 37 গুণ 25, তাহলে 37 গুণ 25 টাকা সমান সমান কত হচ্ছে? গুণটা করো, এক্ষুনি করবে গুণটা। 37 গুণ 25, 37 গুণ 25 সমান সমান 925 টাকা, 925 টাকা। উত্তরে লেখো, উত্তরে কি লিখতে হবে দেখা যাক। বলছে 25 কেজি আমের দাম কত? এখানে উত্তরে লিখবো শুধু 25 কেজি আমের দাম, 25 কেজি আমের দাম 925 টাকা। এই পর্যন্ত আসার পরে আমাকে ব্যাক ক্যালকুলেশনে যেতে হবে, যে 18 কেজি পেয়ারার দাম আগে নির্ণয় করেছিলাম 150 টাকা। যদি 150 টাকা 5 কেজির দাম হয়, 150কে ভাগ করব 5 দিয়ে, 30 টাকা হবে, গুণ 18 করব, 540 টাকা হবে, যোগ করব 15 টাকা, 555 টাকা হবে। এই 555 টাকাতে আমি 15 কেজি আম কিনতে পেরেছি। 15 দিয়ে ভাগ করলে 37 টাকা আমের দাম, 25 কেজির দাম 925 টাকা। একদম সঠিক উত্তরে আমি পৌঁছে গেছি, অর্থাৎ আমি বলতে পারছি আমার অঙ্কটা সঠিক হয়েছে। যাব পরবর্তী সমস্যা 80 দাগে। 80 দাগে কি বলছে? 34টি চেয়ারের দাম 10,940 টাকা। একটি চেয়ার কিনলে দাম হয় 350 টাকা। 4টি চেয়ারের সেট কিনলে দাম হয় 1280 টাকা। 19টি চেয়ারের দাম কত? তো এই জায়গাতে কি বলতে চেয়েছে? 34টি চেয়ারের দাম 10,940 টাকা। এই যে 34টি চেয়ারের দাম, এই জায়গাটা বুঝবে ভালো করে, এই জায়গাটা ভালো করে বুঝে নাও, বুঝে নাও। এখানে আরো কন্ডিশন দিয়েছে, যদি কন্ডিশন না থাকতো তাহলে এরকম বলতে পারতাম যে 34টি চেয়ারের দাম 10,940 টাকা যদি হয়, এই 10,940 টাকাকে আমরা যদি সরাসরি 34 দিয়ে ভাগ করি, একে ভাগ করব 34 দিয়ে, তাহলে পাবো কত? 321.764706 টাকা। এইটা কিন্তু একটা চেয়ারের দাম হয়, এটি একটি চেয়ারের দাম। কিন্তু সেইভাবে কিন্তু বেচা কেনা সবসময় হয় না। এক্ষেত্রে আমাকে লক্ষ্য রাখতে হবে পরবর্তী জায়গাগুলো।
এখানে বলছি একটি চেয়ার যদি তুমি বাজারে কিনতে যাও তাহলে 350 টাকা দাম নেবে। একটি চেয়ারের দাম দেখো, লক্ষ্য করো, একটি চেয়ারের দাম কত? 350 টাকা। একটা কিনলে একটু দাম বেশি নেয়। আবার এই জায়গাটায় এই যে একটা চেয়ারের দাম আমি বের করেছি, এই বের করাটা ভ্যালুলেস, কারণ আমার এইবার কন্ডিশনে যেতে হচ্ছে, এই জায়গাগুলো আমাকে মুছে দিতে হবে। আমি সমাধানে চলে এসেছি। একটি চেয়ারের দাম 350 টাকা, আর ওইদিকে চারটি চেয়ারের দামের যে সেট, এই যে চারটি চেয়ারের সেট, এরকম তোমাদের অভিজ্ঞতা হবে বাজারে গেলে, চারটি চেয়ার যখন একসাথে কিনবে তখন এখানে পুরোটা লিখেই করি, চারটি চেয়ারের সেটের দাম সমান সমান 1240 টাকা। এই যে 1240 টাকায় যদি তুমি কেনো তাহলে তোমাকে কম পয়সায় দেবে। চারটের দাম অরিজিনালি কত হয় দেখো তো, 350 × 4, তাহলে 1400 টাকা। এই যে 1400 টাকা দাম হতো, এর তুলনায় তোমার কাছ থেকে কম দাম নেওয়া হচ্ছে 1280 টাকা। 1280 টাকা নেওয়া হচ্ছে, 1280 টাকা। এই টাকাটা তোমার কাছ থেকে কম নিচ্ছে। কেন কম নিচ্ছে? সেট ধরে কিনলে কমে বিক্রি করা যায় সেজন্য। এটা বাস্তব অভিজ্ঞতা থেকে এই সমস্যার সমাধান আমাদের করতে হচ্ছে। তাহলে কি হচ্ছে দেখো, এখানে এ, যখনই তুমি চেয়ার কিনতে যাবে, যখনই চারটে চারটে করে সেট নেবে, তখন তোমার এই দামটা করে রাখা হবে, চারটের জন্য এই দামটা রাখা হবে। আর যখন তুমি সিঙ্গেল কিনবে, একটা বা দুটো যখন কিনবে, তখন তোমাকে এক একটার জন্য দাম দিতে হবে 350 টাকা করে। এই জায়গাটা মনে রাখবে, চারটের সেট নিলে এই টাকাটা, আর একটা সিঙ্গেল নিলে এই টাকাটা। এবার তোমার কি বলছে, 19টি চেয়ারের দাম কত হবে? তাহলে 19টি চেয়ার মানে কত আগে লিখে নিই। 19টি চেয়ার 19টি চেয়ার সমান সমান কি পাচ্ছি, চারটে করে সেট তো, তাহলে 19কে 4 দিয়ে ভাগ করলে চারটি সেট প্লাস 4 4 16 আর 3টি লুজ। সেট ধরে কিনলে চারটে 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 4 4 16টা, 4বার সেট পাবো। আর যে লুজ তিনটে থাকবে, সেই তিনটে লুজ আমাকে এই দামে কিনতে হবে, 350 টাকা করে কিনতে হবে। তাহলে এবার আসা যাক, তাহলে চারটি সেটের দাম কত? এখানে এই যে একটি চেয়ারের দাম 350 টাকা, এটা নয়, চারটি চেয়ারের সেটের দাম। তাহলে চারটি চেয়ারের সেট মানে কি, চারটি মানে একটি সেট ইকুয়াল টু চারটে চেয়ারের সেট। তাহলে একটি সেটের দাম কত? একটি সেটের দাম 1280 টাকা। চারটি সেটের দাম কত? 1280 × 4। একবারে করে দিই, 4 8 32, হাতে 3 থাকলো, 4 2 8 আর 3 11 থাকলো, 4 অক্ষে 4 আর 1 5 থাকলো, এত টাকা। যাব এবার পরবর্তীতে, তিনটি খুচরো বা লুজ খুচরো চেয়ারের দাম, ওখানে কিন্তু সেট হয়নি, চেয়ারের দাম সমান সমান 350 ইন্টু তিনটে, তাহলে 0 3 5 15, হাতে 1 3 3 9 1 10, 1050 টাকা। তাহলে 19টি চেয়ার, আমার 19টি চেয়ার কেনার কথা ছিল, 19টি চেয়ার সমান সমান 16টি প্লাস 3টি, এদের দাম কত হচ্ছে? তাহলে মোট দাম হচ্ছে 5120 টাকা, এই 16টার দাম। আর এই তিনটের দাম হচ্ছে 1050 টাকা। যোগ করো, 6170 টাকা। তাহলে এবার আমি একটু ব্যাক ক্যালকুলেশনে চলে যাব, দেখব যে 1280 টাকা করে চারটে সেট কিনলাম, প্লাস 350 টাকা করে
তিনটে সেট কিনলাম, 6170 টাকা একদম কারেক্ট হলো। এবার আমরা উত্তরে যাব। উত্তরে কি বলছে, 19টি চেয়ারের দাম কত হবে? তাহলে এবার আমার সুতরাং বলতে পারি, সুতরাং 19টি চেয়ারের দাম হবে 6170 টাকা। এই পর্যন্ত করলে তোমার সঠিক উত্তর বেরিয়ে আসবে। দেখে নাও, পুরো অঙ্কটাকে একবার একটু দেখে নেওয়া যাক। তাহলে এই যে এই জায়গাটা আমাদের কিন্তু অঙ্কের সমাধানে দরকার নেই, ওটা আমরা বোঝার জন্য করেছিলাম। সমাধান শুরু হলো এখান থেকে, আর এখানে এসে শেষ হলো। সিডাব্লিউ তে কিন্তু তুমি বোঝানোর যে জায়গাগুলো লিখেছি সেগুলো তুমি নোট করে রাখবে, কিন্তু তুমি যখন এইচডাব্লিউ করবে তখন শুধু এইটুকুই করবে। যাব আমরা পরবর্তী সমস্যা 81 দাগে। একটি জলের ট্যাঙ্কির 1/5 আয়তন 1120 লিটার, ওইরকম 3টি ট্যাঙ্কিতে মোট কত লিটার জল ধরে? সহজ অঙ্ক। 1/5 কথার অর্থ হচ্ছে 1/5 অংশ। এইটা যদি তুমি জানো তাহলে তোমার অঙ্ক করা কোনো ব্যাপার না। এত অংশের আয়তন তুমি জানো, 1/5 আয়তন সমান সমান 1120 টাকা, এই লিটার, 1120 লিটার। তাহলে 1 অংশের আয়তন কত? 1120 ভাগ 1/5 সমান সমান 1120 ইন্টু 5/1 সমান সমান 5 দুগুণে 10, 5 একে 5 আর 1 6, এই 5, এত লিটার, এত লিটার। তাহলে 1 অংশের আয়তন কত হলো? 5600 লিটার। এই 5600 লিটার 1 অংশ মানে একটি ট্যাঙ্কের। সুতরাং এবার আমরা কি লিখতে পারি? 1 অংশ মানে হচ্ছে একটি ট্যাঙ্ক, একটি ট্যাঙ্ক, একটি ট্যাঙ্কের আয়তন, একটি ট্যাঙ্কের আয়তন 5600 লিটার। এইরকম 3টি ট্যাঙ্ক, এখানে প্রশ্নে কি বলেছে? 3টি ট্যাঙ্ক। সুতরাং 3টি ট্যাঙ্কের আয়তন সমান সমান 5600 ইন্টু 3 লিটার সমান সমান 00 থাকলো 3 6 18 8 হাতে 1 3 5 15 1 16, এত লিটার, 16800 লিটার। তাহলে আমাকে সুতরাং উত্তরে পৌঁছাতে হবে ওই রকম 3টি ট্যাঙ্কিতে। উত্তরে কিন্তু প্রশ্নের থেকে নেব ওই রকম 3টি ট্যাঙ্কিতে, ওই রকম 3টি ট্যাঙ্কিতে মোট 16800 লিটার জল ধরে। পুরো কথাটা লিখলে তবেই তোমার সমাধান একদম কারেক্ট হয়েছে বলে গণ্য করা হবে। এইচডাব্লিউ যখন করবে তখন কিন্তু এরকম পুরো লিখে লিখে করতে হবে। যাব পরবর্তী সমস্যা 82 দাগে। একটি ঘড়িতে 12টি ঘন্টার ধ্বনি বাজার জন্য সময় লাগে 16.5 মিনিট। সারাদিনে কতক্ষণ ধরে ঘন্টার ধ্বনি বাজে? এই ঘন্টার ধ্বনি বাজার ক্ষেত্রে আমরা আগের ক্লাসে একটা সমস্যা বুঝে নিয়েছিলাম। ঘন্টার ধ্বনি যদি 12টি হয় তাহলে সময়ের অবকাশ হয় 11 বার। যদি 12টি ধ্বনি বাজে, 12টি ঘন্টা বাজলে সময় গ্যাপ বা সময় অবকাশ, সময়ের অবকাশ 11 বার হয়। কেন? আর একবার বলে দিই আজকে। ধরো একটা ঘন্টার ধ্বনি বাজলো, এতে কোনো সময় লাগলো না, এই বাজার পরে আর একবার বাজলো, এর মাঝখানে একটা গ্যাপ হলো সময়ের, ওই সময়টাকে ধরতে হয় আমাকে। এই প্রথমটার কোনো সময় নিচ্ছি না, এই এই একটা নির্দিষ্ট সময় পরে বাজলো, 2 সেকেন্ড পরে, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড। তাহলে এই যে প্রতিবারে যে 2 সেকেন্ড করে সময়ের গ্যাপটা আমার হচ্ছে, এটা কিসে হচ্ছে? এই প্রথমবার বাজাতে আর দ্বিতীয়বার বাজাতে তার মাঝখানে যে সময়ের গ্যাপ, ওই গ্যাপগুলোকে
ধরে 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 আমাদের টোটাল ঘন্টা বাজতে কতক্ষণ লাগে সেটা বের করতে হয়। তাহলে এবার সারাদিনে কতক্ষণ ঘন্টা বাজবে। তো দেখো সারাদিনে এখানে আমাকে একটা জটিল হিসাব করতে হবে। সারাদিনে সারাদিনে ঘন্টা বাজে কয়টা? দেখো 12টার সময় 12বার ঘন্টা বাজে, 12টার সময় 12বার ঘন্টা বাজে, তাই তো? 1টার সময় একবার ঘন্টা বাজে, একবার ঘন্টা বাজলে কোনো সময়ের অবকাশ থাকে না। এই তুমি যদি 12টার পরে একটাকে ধরে নাও তাহলে তোমার উত্তর ভুল হবে। এই একটাকে ধরা যাবে না, এক ধরা যাবে না। আবার 12টার পরে 12:30টায় একটা ঘন্টা বাজে, সেই ঘন্টাতেও তো কোনো সময়ের অবকাশ হয়নি, ঘন্টাটা বেজে উঠলো, কোনো সময় লাগলো না। পরে আর একটা বাজতে গেলে তবেই তো আমার সময় লাগবে। তাহলে 12টায় 12টা ঘন্টা যখন পড়ে তখন 11বার সময়ের অবকাশ থাকে। একটার সময় যে ঘন্টা বাজে একটা, ওইটাকে আমরা ধরবো না, ওইটা বাদ। তুমি একটা কাজ করো, একটার সময় যে ধরবো না সেটাকে যে বাদ দিচ্ছ সেটাকে গোল দিয়ে রাখো, এটা বাদ। দুটোর সময় কয়টা ঘন্টার ধ্বনি বেজেছে? দুটোর সময় ঘন্টার ধ্বনি বেজেছে দুবার, দুবার বেজেছে। আর তার সময়ের গ্যাপ কটা হয়েছে? একটা। প্লাস 3টের সময় 3বার ঘন্টার ধ্বনি বেজেছে, 4টের সময় 4বার বেজেছে, 5টার সময় 5বার বেজেছে, 6টার সময় 6বার বেজেছে, 7টার সময় 7বার, 8টার সময় 8বার, 9টার সময় 9বার, 10টার সময় 10বার, 11টার সময় 11বার, 12টার সময় তো আবার ধরে নিয়েছি 12 ঘন্টার হিসাব পেলাম। 24 ঘন্টা এর ঠিক ডাবল ধরলেই হয়ে যাবে। একদিন বলেছে। আচ্ছা এখানে দেখো, আমি যদি 12বারে 11বার অবকাশ হয় আর এখানে যদি একবার হয় তাহলে কবার হচ্ছে? দেখো তোমার ভুলটা কোথায় হবে। 12টা ঘন্টা প্লাস 2টো ঘন্টা সমান সমান 14টা ঘন্টা, তাই তো? 14টা ঘন্টায় কিন্তু সময়ের যে অবকাশ, সেই অবকাশ কিন্তু তুমি হিসাব মতো 13টা ধরবা, কিন্তু আলটিমেট হিসাব করলে সেটা হয় না। যার জন্য এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম 12টা ঘন্টার ক্ষেত্রে 11বার সময় নিয়েছিল, পরের যে 2টো ঘন্টা বেজেছে সেই 2টো ঘন্টার ক্ষেত্রে আমরা একটা সময়ের অবকাশ নিচ্ছি, কারণ এই 12টা ঘন্টার পরেই যদি আরো 2টো ঘন্টা বাজতো তাহলে দুবার সময়ের অবকাশ লাগতো। তাহলে আমার কি হচ্ছে, সময়ের অবকাশ কিন্তু আমার প্রতিবার আলাদা আলাদা করে নিতে হবে। এই 12টা ঘন্টার ক্ষেত্রে আমার সময়ের অবকাশ 11টা, 11বার সময় নিয়ে তারপরে 12টা ঘন্টা বাজে। একবার যখন ঘন্টা বাজে তখন সময়ের অবকাশ লাগে না, দুটোই কি হচ্ছে সময়ের অবকাশ একবার। 3টে সময় কবার নিয়েছে? দুবার। 4টের সময় সময়ের অবকাশ কবার, গ্যাপ কয়বার? 3বার। 5টার সময় গ্যাপ কয়বার? 4বার। 6টার সময় গ্যাপ কয়বার? 5বার। 7টার সময় গ্যাপ কয়বার? 6বার। 8টার সময় গ্যাপ কয়বার? 7বার। 9টার সময় গ্যাপ কয়বার? 8বার। 10টার সময় গ্যাপ কয়বার? 9বার। 11টার সময় গ্যাপ কয়বার? 10বার। তাহলে প্রতিবারে ঘন্টার ধ্বনি বাজার জন্য যে সময়টার গ্যাপ, ওই সময়টাই তো ঘন্টা বাজার মোট সময়। আমি টোটাল ঘন্টাকে একসাথে যোগ করে দিলাম, তার থেকে একবার কম অবকাশ, এটা ধরলে তো এই অঙ্ক মিলবে না। এই জায়গাটা অনেকের এখনো ক্লিয়ার হয়নি। দেখো, ধরো 12টায় 12টা ঘন্টা বাজলো আর একটার সময় একটা ঘন্টা বাজলো, দুটোর সময় 2টো ঘন্টা বাজলো। এই কয় মিনিট, এই কয় ঘন্টা কি হলো? 12টা 13 আর 2 15টা, 15খানা ঘন্টা তুমি শুনতে পেয়েছো। ওই 15টা ঘন্টা সময়ের জন্য ঘন্টার ধ্বনি বাজার মধ্যে যে সময়ের গ্যাপ, সেটা কবার হলো? 14বার হলো? 14বার কিন্তু হয়নি, কারণ প্রথম 12বার যখন ঘন্টা বেজেছে 11টা গ্যাপ নিয়েছিল। এই একটার সময় কোনো গ্যাপ নেয়নি, দুটোর সময় একটা গ্যাপ নিয়েছে, অর্থাৎ মোট কিন্তু 12টা গ্যাপ হলো। সঠিক হিসাব করার জন্য তোমাকে এইভাবে কতবার গ্যাপ নিয়ে নিয়ে বেজেছে সেটা বের করতে হবে। তারা সারাদিনে ঘন্টা বাজে এই কয়গুলো, তাহলে আহ সারাদিনে তো আমি বলতে পারছি না। আমি এক কাজ করি, 12 ঘন্টায়, 12 ঘন্টায়
12 ঘন্টায় ঘন্টা বাজে যে কয়বার, তাতে গ্যাপ কয়বার হচ্ছে দেখি। গ্যাপ, সময়ের গ্যাপ হচ্ছে 11+2+3+4+5+7+8+9+10। তো এবার 12টায় যে 11টা গ্যাপ ছিল, এই 11টা গ্যাপকে আমি শেষে যদি বসিয়ে দিই আর প্রথমে যদি না ধরি, তাহলে কি হচ্ছে দেখেছো? 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ প্রথম 11টা সংখ্যার সমষ্টি 11 × 22, 11 × 12 ভাগ 2। তাহলে আমরা এখানে তুমি যোগটা নিজে করো আর আমি সংক্ষেপে করি। 11 × 12 ভাগ 2, তাহলে 6 11 66 বার গ্যাপ হচ্ছে। 12 ঘন্টায় গ্যাপ হচ্ছে কত? 66 বার। তাহলে 24 ঘন্টায় গ্যাপ হবে তার ডাবল, সমান সমান 66 × 2, 6 2 × 12, 6 2 × 12, এতবার। এই যে বের করে নিলাম 132 বার গ্যাপ নিয়েছে, এই 132 বার গ্যাপটা বের করাটাই হচ্ছে আমার এখানে মেন সমস্যার সমাধান করা। বাকিটা ঐকিক নিয়ম। এখানে ভালো করে বুঝে নাও। আরো একবার আমি বলে দিচ্ছি, না বুঝলে ভালো করে বোঝার চেষ্টা করো। যখন 12টা বাজে তখন 12টা ঘন্টার ধ্বনির মধ্যে গ্যাপ পড়েছিল 11 বার। একবার ঘন্টা পড়ার পরে আরেকবার পড়লো একটা গ্যাপ, আরেকবার পড়লো আর একটা গ্যাপ। 12বার যখন ঘন্টা পড়লো তার মানে 11টা গ্যাপ। একটার সময় কোনো গ্যাপই লাগেনি, শুধু ঘন্টাটা বেজে উঠেছে। দুটোর সময় একটা গ্যাপ, তিনটের সময় দুটো গ্যাপ, এইভাবে 11টার সময় 10টা গ্যাপ। এইভাবে কি হয়েছে? 11টার সময় কি হয়েছিল? 10টা গ্যাপ হয়েছিল। তাহলে আমি 12 ঘন্টায় গ্যাপগুলোকে যখন গুনছি, একটা দুটো, একটা দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, আর এই 12টার গ্যাপটাও মেন ধরে নিলাম। তাহলে কি হলো? যোগ করে কত পেলাম আমি? এই যোগফলটা নির্ণয় করার জন্য আমরা সংখ্যা তত্ত্বে চলে গেছি। প্রথম 11টি সংখ্যার গুণ সমষ্টি কত? 11 × 12 ভাগ 2, এটা 6, তাহলে 6 11 66। এইবার এটা যে 12 ঘন্টায় এতবার গ্যাপ নিয়েছে, তাহলে 24 ঘন্টায় এর ডাবল গ্যাপ নিয়েছে। সারা দিনে, এবার এখানে কি বলেছে? সারা দিনে কতক্ষণ ধরে ঘন্টার ধ্বনি বাজবে। ঘন্টার ধ্বনি বাজার যে সময়, সেই কাউন্টার যতগুলো গ্যাপ আছে সেই গ্যাপটাকে ধরবে। এবার আমরা চলে আসবো 12টি ঘন্টার ধ্বনি বাজার জন্য 16.5 মিনিট সময় লাগে। 12টি ঘন্টা বাজলে সময়ের গ্যাপ হয় কয়বার? 11 বার। আর এই 11 বার গ্যাপের জন্য সময় লাগে 16.5 মিনিট। এবার আমরা সমাধানে চলে আসব। 11 বার, 11 বার গ্যাপে, 11 বার গ্যাপের জন্য সময় সমান সমান 16.5 মিনিট। একবার গ্যাপের জন্য সময় সমান সমান 16.5/11 মিনিট। আর টোটাল সারাদিনে 132 বার গ্যাপ হচ্ছে। 132 বার গ্যাপে 16.5 ইন্টু 132/11, এত মিনিট। এবার এটাকে সমাধান করো। 16.5 পয়েন্ট তুলে দিয়ে নিচে শূন্য বসাতে পারো। 16.5/11 ইন্টু 132, 198 মিনিট। বা তুমি যদি ঘন্টা মিনিটের অঙ্ক পারো, 3 6 18, 3 6 18, তাহলে 3 ঘন্টা, 3 ঘন্টা 18 মিনিট। সেকেন্ড করলে ভালো হতো, যাই হোক, অঙ্কে যখন মিনিট বলেছে মিনিট দিয়ে উত্তর করলাম। সারাদিনে তাহলে যদি ওই লেভেলে ঘন্টা বাজে, তাহলে 3 ঘন্টা 18 মিনিট সময় দরকার হবে। এবার আমার উত্তর করতে হবে। সুতরাং সুতরাং উত্তরে যাব, সারাদিনে কতক্ষণ ধরে ঘন্টার ধ্বনি বাজে। তাহলে লিখবো সারাদিনে, সারাদিনে 3 ঘন্টা 18 মিনিট ধরে ঘন্টা ধ্বনি
বা ঘন্টার ধ্বনি বাজে, এই পর্যন্ত, এই অবধি হয়ে গেল। এবার যাব পরবর্তী সমস্যা ৮৩ দাগে। ৮২ দাগের সমস্যাটা দেখো, আরেকবার বলি, ৮২ দাগের সমস্যাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ৮২ দাগের সমস্যাতে তুমি অঙ্কটাকে অনেকবার করবে। রাফে সিডাব্লিউ যখন করবে তখন তো এবার একবার বুঝে নিলে, পরবর্তী সময়গুলোতে এই অঙ্কটাকে যখন তুমি সমাধান করবে, অঙ্কটাকে যখন এখানে খাতায় লিখবে, লেখার পরে এটাকে বারবার পড়বে। আর এই যে গ্যাপের যে জায়গাটা দেখালাম, এই গ্যাপের জায়গাগুলোকেও বারবার বুঝে নেওয়ার চেষ্টা করবে, বেশ কয়েকবার, অনেকবার তোমাকে করতে হবে। অনেকবার যদি করো তবেই কিন্তু তুমি এই অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারবে। অন্তত 20 বার করার পরেও যদি তুমি না বোঝো তবে আমাকে সেকেন্ড বার বলবে, আমি বুঝিনি। 20 বার আগে নিজে করতে হবে। যাব পরবর্তী সমস্যা। 3 কিমি 720 মিটার পথ চললে একটি চাকা 600 বার আবর্তন করে, চাকাটির পরিধি কত? আচ্ছা, চাকাটা দেখো, বুঝে নাও। চাকাটার পরিধি হচ্ছে এখান থেকে শুরু করে ঘুরে এসে যখন এখানেই থামে, এইটাকে চাকার পরিধি বলে। এইটাকে, তাহলে চাকা যখন সম্পূর্ণ এক পাক ঘোরে, অর্থাৎ চাকার যা পরিধি হয়, এই পরিধিটাই সে যায়, এইটুকুই সে যায়। এবার তাহলে 3 কিমি 720 মিটার সমান সমান 3 × 1000 মিটার প্লাস 720 মিটার সমান সমান 3720 মিটার। 3720 মিটার। এবার 3720 মিটার যেটা লিখলাম, এই 3720 মিটার এটা হচ্ছে 620 বার আবর্তন করলে যায়। একবার আবর্তন করলে কতটুকু যায়, এইখানে আমাকে ঐকিক নেমে আসতে হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে 620 বার আবর্তন করলে যায় কতটুকু? 3720 মিটার। তাহলে একবার আবর্তন করলে যায় কতটুকু? 3720 ভাগ 620 মিটার সমান সমান 00 কাটবো, 00 কাটবো। এবার 3720 ভাগ 620, 6 মিটার। তাহলে এই চাকাটা যদি এখান থেকে এই পর্যন্ত 6 মিটার হয়, আর সে যদি একবার গড়িয়ে যায়, তাহলে একবার পূর্ণ আবর্তন করলে সে কিন্তু 6 মিটার যায়। তাহলে একবার আবর্তনে যেটুকু যায়, এবার আমাকে লিখতে হবে, এখানে লিখতে হবে একবার আবর্তনে যে দূরত্ব যায় সেটাই চাকার পরিধি, সেটাই ওই চাকার পরিধি হয়। সুতরাং আমি কি বলতে পারি, এবার আমি উত্তরে আসবো যখন, আমি সুতরাং কি বলবো, চাকাটির পরিধি কত? তাহলে উত্তর লিখে ফেলি, চাকাটির পরিধি সমান সমান 6 মিটার। ব্যাক ক্যালকুলেশনে যাও। 6 মিটার যদি চাকার পরিধি হয়, 6 মিটার যদি চাকার পরিধি হয়, তাহলে 620তে কত হয়? 620তে 3720 মিটার হয়। তার মধ্যে 3 কিলোমিটার হয় আর 720 মিটার হয়। তাহলে তোমার অঙ্ক এই পর্যন্ত করলে সঠিক হবে। যাব পরবর্তী সমস্যা 84 দাগে। 84 দাগের সমস্যায় কি বলেছে দেখো। 5 কিমি 720 মিটার পথ চললে একটি চাকা 2860 বার আবর্তন করে, ওই রকম 26টি চাকার পরিধি কত? এটা তোমার সিডব্লিউ দিচ্ছি,
আগের অঙ্কটাকে মনে করবে। আগের অঙ্কটা থেকে তুমি কি কি পাবে? তাহলে এই যে এতবার আবর্তন করছে, 5 কিমি 720 মিটার, এইটাকে মিটারে পরিণত করে 2860 দিয়ে ভাগ করলে কি হচ্ছে? চাকার পরিধি তুমি পাবে। আগের অঙ্কটা যেমন ভাবে করেছো চাকার পরিধি তুমি পেয়ে যাবে এখান থেকে। এইরকম একটা চাকার পরিধি এবার লিখবে, একটি চাকার পরিধি এখানে যেটা পাবে 2 মিটার সম্ভবত পাবে, আর 26টি চাকার পরিধি কত যেটা পেয়েছো এর সাথে 26 গুণ করে দেবে, এত মিটার হবে। আমি তোমাকে হিন্টস দিয়ে দিলাম, হিন্টস গুলো দিয়ে দিলাম, সিডাব্লিউটা নিজে করো, এক্ষুনি করে রাখো, সিডাব্লিউ জমা করার সময় দেখাতে হবে। যাব পরবর্তী সমস্যা 85-এ। 85-এ কি বলছে দেখা যাক। একটি একটি চাকার পরিধি 30 মিটার, এরকম 15টি চাকা 200 বার আবর্তন করলে কত মিটার অতিক্রান্ত হয়? এবার দেখো এক্ষেত্রে দুই রকমের উত্তর আসবে, দুটি উত্তর আসবে, দুটোই সঠিক উত্তর হবে। অপশানে যেটা থাকবে সেটা, দুটি উত্তর আসবে এবং দুটোই সঠিক হবে, দুটোই সঠিক উত্তর আসবে। আমি দুটো ভাগ করে নিলাম। এই ভাগে কি করব, যে 30 মিটার, একটি চাকার পরিধি 30 মিটার, তাহলে একটি চাকার পরিধি সমান সমান 30 মিটার। পরিধি মানে চাকাটা পুরোটা কতটা। এবার সুতরাং আমরা কি বলতে পারি, একবার আবর্তন করলে যায় 30 মিটার, আর 200 বার আবর্তন করলে যায় 30 × 200 সমান সমান 6000 মিটার। এই তাহলে একটা চাকা 200 বার আবর্তন করলে 6000 মিটার যায় একটা চাকা। তাহলে 15টি চাকার ক্ষেত্রে কি হবে, 15টি চাকা 15টি চাকা যায় 6000 × 15 মিটার, 6×15 90,000 মিটার, বা কিলোমিটারও নিতে পারে। কিন্তু এখানে এই উত্তরটা না থেকে উত্তর থাকলো 6000 মিটার। হতেই পারে, কেন? এখানে একটা যুক্তি আছে, দেখো যুক্তিটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো একটা চাকা 200 বার আবর্তন করেছে, গেছে কত? একটা চাকা 200 বার আবর্তন করে গেছে 6000 মিটার। এবার ওই চাকাগুলো 15টা চাকা যদি একই সাথে যুক্ত থাকে কোথাও, তারা কিন্তু ওই 200 বারই আবর্তন করবে সবকটা চাকা। এরকম নয় যে একটা চাকা এখান থেকে আবর্তন করে এই পর্যন্ত গিয়ে থেমে গেল, পরের চাকাটা আবার গেল, পরের চাকাটা আবার গেল, পরের চাকাটা আবার গেল, এইভাবে 15টা চাকা কি আলাদা আলাদা দূরত্ব যাচ্ছে? যাচ্ছে না। কি হচ্ছে, এইখানে যে গাড়িটা আছে এই গাড়ির 15টা চাকাই কিন্তু একসাথে ঘুরেছে। 15টা চাকা, এখানে যুক্তিটা কি লিখতে হবে, 15টি চাকা, ওই 15টি চাকা 200 বার ঘুরবে, 15টা চাকা 200 বার ঘুরবে একই দূরত্ব যাওয়ার জন্য, আলাদা আলাদা করে যাচ্ছে না। একটা এটুকু গেল, পরেরটা পরেরটুকু গেল, এরকম তো নয়। দুটো মানে 15টা চাকাই কিন্তু এইখান থেকে এই পর্যন্ত দূরত্বই অতিক্রম করছে। এই চাকাটাও এখান থেকে এখানে পৌঁছাচ্ছে, এই চাকাটাও এখান থেকে এখানে পৌঁছাচ্ছে। চাকার সংখ্যা যতই বাড়াই না কেন দূরত্ব কিন্তু এই 6000 মিটারই যাচ্ছে। তাহলে
এরকম 15টি চাকা 200 বার আবর্তন করলে কত মিটার অতিক্রম করবে? এইটাই করবে। সুতরাং আমরা উত্তর হিসেবে কি লিখবো? সুতরাং 15টি চাকা 200 বার আবর্তন করলে যাবে কতটুকু? 6000 মিটার, এইটুকুই যাবে। যাব পরবর্তী সমস্যাতে, 86 দাগের সমস্যা। কি বলছে? 15টি ঘনকের আয়তন 1875 ঘনমিটার, ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত? তাহলে একটি ঘনকের, এখানে ঘনকটির না বলে বলতে হবে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য কত। তাহলে 15টি ঘনকের মোট আয়তন দেওয়া আছে। তাহলে এখানে থেকে আমরা বের করব 15টি ঘনকের আয়তন, লিখে নাও, সমান সমান 1875 ঘনমিটার। আর একটি ঘনকের আয়তন তাহলে কত হবে? একটি ঘনকের আয়তন হবে 1875 ভাগ 15 ঘন মিটার, সমান সমান কত হবে? 1875। তাহলে এই যে 1875 ভাগ 15, 125 ঘনমিটার একটি ঘনকের আয়তন। আমরা 14 নম্বর চ্যাপ্টারে শিখব ঘনক কি জিনিস। এখন অল্প শিখে রাখো, এটাকে ঘনক বলা হয়, অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই পাশ 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 চারিদিকে সব সমান, তাকে ঘনক বলে। আর ঘনকের আয়তন হচ্ছে বাহুর কিউব। এখানে মনে রাখার জন্য এটা আলাদা করে লিখছি আমি, ঘনকের আয়তন সমান সমান বাহুর কিউব। আর বাহু সমান সমান কি? আয়তনের রুট কিউব করতে হয়, এটুকু মনে রাখো বর্তমানে। সুতরাং এখানে লিখতে পারি বাহু ইকুয়াল টু রুট কিউব 125 সমান সমান 5 মিটার। 5 মিটার হবে উত্তর। তাহলে উত্তর কি লিখবো? একটি বাহুর দৈর্ঘ্য কত? একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য। সুতরাং আমি লিখব একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান 5 মিটার। এই পর্যন্ত লিখব। এবার এখানে তোমাকে এইটা যেটা আমি দেখালাম, এই জায়গাটা কিন্তু এই অঙ্কের সাথে তোমাকে দেখাতে হবে না, এটা বোঝানোর জন্য। এইটা বুঝে নিয়ে তারপরে এই পর্যন্ত উত্তরে আসতে হবে। যাব 87 দাগের সমস্যায়, সেখানে দেখব কি বলেছে। একটি ড্রামের 1/3 জল ভর্তি করলে 60 লিটার জল হয়, এরকম 7টি ড্রামে কত লিটার জল ধরে? ঠিক আগে একটা এরকম অঙ্ক করেছি। 1/3 অংশে জল ধরে 60 লিটার, আর 1 অংশে জল ধরে কত? 60/1/3 না করে আমরা 3/1 করে দিই, 180 লিটার। সুতরাং এবার লিখতে পারি 1 অংশ মানে একটি ড্রাম। একটি ড্রামে জল ধরে সমান সমান 180 লিটার, আর 7টি ড্রামে জল ধরে সমান সমান 180 গুণ 7 লিটার, সমান সমান 7 8 56, 6 হাতে 5, 7 অক্ষে 7 আর 5 1260 লিটার। 1260 লিটার করে দাও, লিটার। উত্তর কি লিখবো? উত্তর লিখবো
এইরকম নিজেরা লিখে নাও, এটা এইরকম 7টি ড্রামে জল ধরে 1260 লিটার, পুরোটা লিখে করতে হবে তোমাকে। তাহলে 180 গুণ 60, 180 গুণ 7, 1260 লিটার, একদম হিসাব সম্পূর্ণ ঠিক আছে। অঙ্কটা তোমার এ পর্যন্ত করলে একদম কারেক্ট হবে। যাব পরবর্তী সমস্যা 88 দাগে। 88 দাগে কি পাচ্ছি আমরা? একটি ড্রামের 1/3 জল ভর্তি আছে, আরো 60 লিটার জল ঢাললে ড্রামটি সম্পূর্ণ হয়। এরকম 9টি ড্রামে কত লিটার জল ধরে? আগের অঙ্কটা থেকে একটু ঘুরিয়ে দিয়েছে, ইম্পর্টেন্ট সমস্যা এটা। আগের অঙ্কটার থেকে এটাকে একটুখানি আমরা ঘুরিয়ে দিয়েছি, আমরা বলতে পারবো এটা আগেরটার তুলনায় এটা বেশি ইম্পর্টেন্ট। 1/3 জল ভর্তি আছে, তাহলে 1/3 জল ভর্তি আছে, অর্থাৎ ফাঁকা আছে কতটুকু এইটা বের করতে হবে। এখানে ফাঁকা আছে সমান সমান 1 মাইনাস 1/3 বিয়োগ করো 3, 3 মাইনাস 1 সমান সমান 2/3। এই 2/3 কি আছে? ফাঁকা আছে। তাহলে আমরা বলতে পারি 2/3 এইটুকু সমান সমান এই 2/3 ইকুয়াল টু কত বলতে পারি আমরা? 60 লিটার বলতে পারি। অর্থাৎ 1 সমান সমান কি বলতে পারি? 60 ইন্টু 3/2 সমান সমান 2 দিয়ে কাটো, এটাকে কাটি আগে, 2 দিয়ে কাটলে হচ্ছে 30, ইকুয়াল টু 90 লিটার। 90 লিটার। তাহলে একটি ড্রামের আয়তন, 90 লিটার পেলাম আমরা এখানে। তাহলে কয়টা লিটার বলেছে? 9টির আয়তন কত? 9 ইন্টু 90 সমান সমান 810 লিটার। তাহলে আমাকে উত্তর হিসেবে কি লিখতে হবে? বলছে 9টি ড্রামে কত লিটার জল ধরে। চলে যাব উত্তরে। সুতরাং বলতে পারি 9টি ড্রামে 810 লিটার জল ধরে। দেখে নাও সম্পূর্ণ অঙ্কটা, এইটুকু করতে পারলে তোমার অঙ্ক একদম সঠিক হয়ে যাবে। যাব পরবর্তী সমস্যা 89 দাগে। একটি সম্পত্তির 1/3 মূল্য এত টাকা হলে 1/5 মূল্য কত? একদম মানে ঐকিক নিয়মের বেসিক নিয়ম, সিডাব্লিউ করো। কি করবে? 1/3 মূল্য 1125 টাকা, 1 মূল্য 1125 ইন্টু 3/1, আবার 1/5 মূল্য ইন্টু 1/5 লিখে করবে। এইটা আমি যেমন করেছি না, সিডাব্লিউ তে অনেকে এইভাবেই করবে, তা করলে হবে না, পুরো লিখে লিখে করো, লিখে করবে। এখানে কথাগুলোকে লিখবে, পুরো কথাগুলোকে লিখে করবে। যাব আমরা পরের সমস্যা 90 দাগে। 90 দাগে যে সমস্যাটি পাচ্ছি সেটাকে আগে পড়ি। একটি সম্পত্তির 1/4 মূল্য এত টাকা হলে 1/6 মূল্য কত? সম্পূর্ণ সিডাব্লিউ, সম্পূর্ণ নিজে করবে এবং লিখে করবে, নিজে এবং লিখে করবে। যাব পরবর্তী সমস্যা 91-এ। একটি ঘড়ির 5টি ঘন্টা বাজতে সময় দরকার 5 সেকেন্ড, 4টি ঘন্টা বাজতে সময় কত লাগবে? 4 সেকেন্ড, তাই না? কিন্তু না, 5টি ঘন্টা বাজতে 5টি ঘন্টা বাজতে হলে সময়, 5টি ঘন্টা বাজতে গেলে সময় অবকাশ বা গ্যাপ, সময় অবকাশ সমান সমান 4 বার। আর 4টে ঘন্টা বাজতে হলে সময় অবকাশ সমান সমান 3 বার। এবার ঐকিক নেমে যাব। 5টি ঘন্টা বাজতে সময় 5 সেকেন্ড, অর্থাৎ 4 বার সময় অবকাশ, 4 বার সময় অবকাশে সময় ইকুয়াল টু 5 সেকেন্ড। একবার সময় অবকাশে 5/4 সেকেন্ড, আর
3 বার সময় অবকাশে 5/4 ইন্টু 3, 3 × 5 = 15/4 সমান সমান কত সেকেন্ড সেটা নিজে নির্ণয় করো। এটা কি করতে হবে, নিজে নির্ণয় করো, ফ্র্যাকশনে উত্তর আসবে। এবার তোমাকে উত্তর লিখতে হবে যে 4টি ঘন্টা বাজতে কত সময় দরকার হবে। 4টি ঘন্টা বাজতে সময় লাগবে এত সেকেন্ড। এভাবে পুরোটা করতে হবে অঙ্কটা। যাব পরবর্তী সমস্যা 92 দাগে। একটি ঘড়ির 6টি ঘন্টা বাজতে সময় দরকার 6 সেকেন্ড, 3টি ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় দরকার। সিডব্লিউ নিজে করো। যাব পরবর্তী সমস্যা 93 দাগে। একটি ঘড়ি 12টা ঘন্টা বাজতে 11 সেকেন্ড লাগে, 7টি ঘন্টা বাজতে কতক্ষণ লাগে। সময় অবকাশ সব সময় 12টা ঘন্টায় 11টা সময় অবকাশ, 7টি ঘন্টায় 6টি সময় অবকাশ। এটা ধরে নিয়ে তোমাকে করতে হবে, নিজে নিজে করবে, পুরোটা লিখে করবে। কোনো ফাঁকা রেখে করলে কিন্তু আমি খাতা ক্যান্সেল করব। 94 দাগ। একটি ঘড়ির 9টি ঘন্টা বাজতে সময় দরকার 12 সেকেন্ড, 5টি ঘন্টা বাজতে কত সময় দরকার। সিডব্লিউ এগুলো সব প্র্যাকটিস করার জন্য, পুরোটা লিখে করো। 95 দাগে। একটি ঘড়ির 10টি ঘন্টা বাজতে সময় দরকার 18 সেকেন্ড, তাহলে 7টি ঘন্টা বাজতে কত সময় দরকার হবে। সিডব্লিউ নিজে করবে সম্পূর্ণ, কারোর হেল্প নেবে না। যাব পরবর্তী সমস্যা 96 দাগে। 11টি ঘন্টা বাজতে সময় দরকার 15 সেকেন্ড, 9টি ঘন্টা বাজতে কতক্ষণ সময় দরকার হবে। কারোর হেল্প ছাড়া সম্পূর্ণ নিজে এই অঙ্কগুলো করতে পারবে এবার থেকে। 97 দাগ। একটি ঘড়ি 7টি ঘন্টা বাজতে সময় দরকার 18 সেকেন্ড, সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত ঘন্টার ধ্বনিগুলো বাজতে মোট কত সময় নেবে। এই জায়গাটা শুধু আমি একটু হেল্প করে দিচ্ছি। সকাল 6টা থেকে 6টার সময় ঘন্টার ধ্বনি বেজেছে কয়বার, 6বার বেজেছে। সময় অবকাশ কয়টা হয়েছে, 5টা অবকাশ পেয়েছি আমি, বা গ্যাপ। অবকাশ কথার অর্থ হচ্ছে গ্যাপ। 7টার সময় কি হয়েছে, 6টা সময়ের অবকাশ পেয়েছি। 8টার সময় কি হয়েছে, 7টা সময়ের অবকাশ পেয়েছি। 9টার সময় কি হয়েছে, 8টা অবকাশ পেয়েছি। আর দুপুর 2টো বলেছে তাই তো। 9টার পরে 10টায় 9টা পেয়েছি, 11টায় 10টা পেয়েছি, 12টায় 11টা পেয়েছি, আর 1টার সময় সময়ের অবকাশ পাইনি কোনো, 0টা পেয়েছি, আর 2টোর সময় 1টা পেয়েছি, 1টা। এক্ষেত্রে কিন্তু তোমাকে এইভাবে প্রত্যেকটা অবকাশ বের না করে নিলে তুমি পারবে না। তাহলে মোট কয়টা অবকাশ পেলাম, মোট অবকাশ বা গ্যাপ বের করে নেব। কত, 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10 যোগ 11 যোগ 1। যোগফলটা নির্ণয় করো। যোগফলটা নির্ণয় তোমাকে করতে হবে, এখানে ধরে ধরেই করতে হবে। 1 আর 5, 6 আর 6 12, 12 আর 7 19, 19 আর 8 27, 19 আর 8 19 আর 8 27, 27 আর 9 36, আর 10 46, 47, 57 বার। এই গ্যাপটা তুমি নির্ণয় করে নিলে এবার তুমি কি পারবে, এবার তুমি সমস্যার সমাধানে চলে যাও। 7টি ঘন্টা বাজতে 18 সেকেন্ড, অর্থাৎ 7টি ঘন্টা মানে হচ্ছে 6টি অবকাশ। 6টি গ্যাপের জন্য সময় দরকার 18 সেকেন্ড। একটি গ্যাপের জন্য 18/6, 57টি গ্যাপের জন্য। গ্যাপ সংখ্যাটা তুমি আরেকবার একটু নিজে চেক করে নিও, 57 58 হতে পারতো। তাহলে 18/6 ইন্টু 57 এত সেকেন্ড। এবার তোমাকে উত্তর করতে হবে, যে ওই কথাটা লিখে করতে হবে, সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত ঘন্টার ধ্বনিগুলো বাজতে সময় লাগবে, যেটা তোমার বেরিয়েছে এত সেকেন্ড। এভাবে করতে হবে। 98 দাগে যাব। 98 দাগের সমস্যাটা দেখবো কি আছে। পড়ো 98 দাগে কি আছে দেখো। একটি ঘড়ির 7টি ঘন্টা বাজতে সময় দরকার 15 সেকেন্ড, 1 মাসে কত সময় ধরে ঘন্টার ধ্বনি বাজবে। প্রথমে 1 দিনে করে নাও,
একদিনে যে সময় লাগবে তাকে 30 দিয়ে গুণ করে দাও, তাহলে 1 মাসেরটা পেয়ে যাবে। 1 মাসের সময় তুমি পেয়ে যাবে। একদিনেরটা আমি করে দিয়েছি, সেই অঙ্কটা 20 বার দেখতে বলেছি। 20 বার অঙ্কটা করবে, তাহলে এই অঙ্কটা ক্লিয়ার হবে, তাহলে তুমি 1 মাসেরটা পারবে। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি টাফ অঙ্কের মধ্যে চলে যায়। নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় না আসার সম্ভাবনা 99%। হয়তো আসলেও আসতে পারে, না আসার সম্ভাবনাই বেশি। তুমি যদি মনে করো শিখবে, তাহলে একদিনেরটার মতন করে বের করো, করে 30 দিয়ে গুণ করে দাও। চলে যাব 99 দাগে। একটি ঘড়ি 9টি ঘন্টা বাজতে সময় নেয় 8 সেকেন্ড। 4টি ঘন্টা বাজতে কত সময় দরকার হবে? সিডব্লিউ সম্পূর্ণ নিজে সহজ অঙ্ক পারবে। যাব 100 দাগে, অর্থাৎ আজকের ক্লাসের শেষ অঙ্ক। একটি ঘড়ি 7টি ঘন্টা বাজতে সময় দরকার 9 সেকেন্ড। দুপুর 12টার ঘন্টার ধ্বনি বাজার জন্য কতক্ষণ সময় নেবে? তাহলে 12টায় কি হচ্ছে? 11টা গ্যাপ হয়, 11টা গ্যাপ হয়। আর 7টা ঘন্টার ধ্বনি বাজার জন্য 6টা গ্যাপ হয়। এই গ্যাপ সংখ্যা যখন তুমি জেনে গেলে, 6টা গ্যাপে 9 সেকেন্ড, একটা গ্যাপে 9/6 সেকেন্ড, 11টা গ্যাপে 9 × 11/6 এত সেকেন্ড। সিডব্লিউ লিখে করবে, নিজে করবে। এই তাহলে আমরা আজকে 71 দাগ থেকে শুরু করে 100 দাগ পর্যন্ত বেশ কিছু নতুন অঙ্ক পেয়েছি, আর বেশ কিছু একই অঙ্কের রিপিট পেয়েছি। যাই পাই না কেন, টোটাল সব কয়টা অঙ্ক তোমার সিডব্লিউ থাকবে। সবকটাকেই তুমি সিডব্লিউ করবে, দেখাবে নির্দিষ্ট সময় পরে। আবার এই সবকটায় তোমার এইচডব্লিউ থাকবে, সেটাতে লাল আর কালো কালি যেভাবে ব্যবহার করে প্রশ্ন উত্তর করতে হয় সেটা করবে, নির্দিষ্ট সময়ে তোমাকে জমা করতে হবে। তাহলে স্টুডেন্টস, আজকে আমরা কি শিখলাম? ঐকিক নিয়মের 71 দাগ থেকে 100 দাগ পর্যন্ত সমস্যা। এই সমস্যাগুলিকে আরো ভালোভাবে শিখতে হলে তোমরা ফ্রেশ খাতাতে এই দাগের প্রশ্নগুলোকে লাল কালি দিয়ে লিখবে এবং প্রতিটা প্রশ্নের উত্তর করবে কালো কালি দিয়ে। প্রত্যেকটা প্রশ্ন লেখার সময় বারংবার পড়ে নেবে, বুঝে নেবে, তারপরে উত্তর করবে সম্পূর্ণ লিখে, কোথাও শর্টে অঙ্ক করবে না। খাতা রেডি করো, নির্দিষ্ট সময়ে খাতা জমা করতে বলা হবে এবং পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী সমস্যাগুলির সমাধান কৌশল শিখে নেব। ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর প্র্যাকটিস করো। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় তুমিই চান্স পাবে। টাটা।